অতীতের এক যুগে যখন সূর্যের প্রখর রোদ আর লোভের আগুনে হৃদয়গুলো পরীক্ষিত হতো তখন এমন এক গল্প পাওয়া যায় যা খুব বেশি বলা হয়নি, কিন্তু তা এখনও মরুভূমির বাতাসের মাঝে ফিসফিসানির মতো বয়ে চলে। এটি এমন এক এতিম ছেলের গল্প যার জীবনে একটি খাঁটি হৃদয় এবং একটি পবিত্র আত্মা ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু সে তাদেরই বিশ্বাসঘাতকতার ফাঁদে পড়েছিল যাদের সে নিজের পরিবার বলে ভাবত। এটি কোনো অতিমানবিক বীরত্বের গল্প নয়, কোনো জাদুকর বা যোদ্ধার গল্পও নয়, বরং এটি এক সাধারণ মানুষের গল্প। ভাগ্য যাকে এমন এক অন্ধকার মোড়ে নিয়ে গিয়েছিল যেখানে সবাই ভেবেছিল এটাই শেষ, অথচ সেখানে আরেকটি শুরু অপেক্ষা করছিল। এমন এক শুরু যা কখনো ভোলার নয়। আপনাদের হৃদয়গুলো শক্ত করে বাঁধুন এবং এমন এক গল্পের জন্য চোখ খুলে রাখুন যা আত্মাকে নাড়া দেয় এবং হৃদয়ে এমন একটি প্রশ্ন গেঁথে যায় যার উত্তর সহজে দেওয়া যায় না। বিশ্বাসঘাতকতা যখন আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তখন আমরা কে? এবং এই পৃথিবীতে যেখানে দুর্বলের মাংস সবলেরা ছিঁড়ে খায়, সেখানে বিজয়ী হওয়ার জন্য কি কেবল পবিত্রতাই যথেষ্ট? মরুভূমির বুকে যেখানে বালির বাতাস আর সূর্যাস্তের নীরবতার মাঝে দিনগুলো পেরিয়ে যেত, সেখানে দার আল কামার বা চাঁদের বাড়ি নামে পরিচিত একটি ছোট গ্রাম ছিল। সেখানে ইসমাইল নামে এক বণিক বাস করত, যে মানুষের কাছে তার বদান্যতা এবং প্রজ্ঞার জন্য পরিচিত ছিল। তার অনেক কাফেলা ছিল যা দেশে দেশে ঘুরে বেড়াত এবং উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তার বিশাল ব্যবসা বিস্তৃত ছিল। কিন্তু সে তার সম্পদ নিয়ে কখনো অহংকার করত না। সে কেবল একটি বিষয় নিয়েই গর্ব করত, তার ছেলে হাসান। হাসানের বয়স ছিল 14 বছর, হালকা পাতলা গড়ন, কিন্তু তার চোখে ছিল বাতাসকে জয় করার মতো দৃষ্টি, আর হৃদয়ে ছিল এমন এক শিশুর পবিত্রতা যে এই পৃথিবীতে তার বাবা ছাড়া আর কাউকে চিনত না। কারণ তার জন্মের সময় তার মা মারা গিয়েছিলেন, আর পরিবার বলতে তার শুধু বাবা আর চাচা ফারেস ছিল। ফারেস পাশের একটি বাড়িতেই থাকত এবং মানুষের সামনে হাসানের প্রতি অগাধ ভালোবাসা দেখাত, কিন্তু তার হৃদয়ে এমন এক আগুন লুকিয়েছিল যা কখনো শান্ত হতো না। একদিন যখন ইসমাইলের ঘরের জানালা দিয়ে সূর্যের আলো উকি দিচ্ছিল, বাবা বসে একটি পুরনো কাগজে কিছু লিখলেন। তারপর গ্রামের প্রধানকে ডাকলেন এবং নিজের মোহর দিয়ে কাগজটি সিলগালা করে দিলেন। তিনি এটি প্রধানের হাতে তুলে দিয়ে ফিসফিস করে বললেন, এটি আমার ওসিয়ত, আমার মৃত্যুর পর গ্রামের মানুষের উপস্থিতিতে ছাড়া এটি খোলা যাবে না। বেশি দিন কাটল না, ইসমাইল হঠাৎ এক অজানা রোগে আক্রান্ত হয়ে পড়লেন। ফারেস সবার আগে ছুটে এলো, তার ঘাম মুছে দিল আর ফিসফিস করে তাকে সান্ত্বনার কথা বলল, কিন্তু মনে মনে সে প্রার্থনা করছিল যেন সে আর সুস্থ না হয়। এক চাঁদনি রাতে যখন পুরো গ্রাম নীরব হয়ে গিয়েছিল এবং সবাই ঘুমিয়ে পড়েছিল, ইসমাইল চিরতরে তার চোখ বন্ধ করলেন। হাসান অন্য শিশুদের মতো কাঁদল না, বরং সে নীরবে তার পাশে বসে বাবার হাতটি এমনভাবে আঁকড়ে ধরে রইল যেন সে তাকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছে। আর চারপাশের মানুষ ফিসফিস করছিল। এত দ্রুত সব শেষ হয়ে যাওয়া নিয়ে তারা বিস্মিত হচ্ছিল। শোক সভা অনুষ্ঠিত হল এবং ফারেস মানুষের সামনে দাঁড়িয়ে শপথ করে বলল যে সে হাসানের বাবার মতো হবে এবং সে তার ভাইয়ের সম্পত্তি ঠিক সেভাবেই রক্ষা করবে যেভাবে সে নিজেকে রক্ষা করে। মানুষ তাকে বিশ্বাস করল কারণ সে চোখের জলে এবং বিনম্র কণ্ঠে কথা বলছিল। কিন্তু গ্রামের প্রধান, যিনি ওসিয়তের কথা ভুলে যাননি, এক সপ্তাহ পর এসে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জড়ো করলেন এবং জোরে জোরে পড়লেন, আমি ইসমাইল বিন দাউদ আল্লাহ এবং আমার গ্রামের মানুষকে সাক্ষী রেখে বলছি যে আমার ছেলে হাসানই আমার একমাত্র উত্তরাধিকারী। তার বয়স 16 বছর পূর্ণ হওয়ার আগে সোনার বাক্সটি খোলা যাবে না এবং চাবিটি গ্রামের প্রধানের কাছে আমানত থাকবে, যা শুধু হাসানের হাতেই তুলে দেওয়া হবে। সবাই চুপ হয়ে গেল এবং ফারেসের দিকে তাকালো। ফারেস তার আবেগ লুকানোর চেষ্টা করল, কিন্তু সে তার চোখ বড় বড় হওয়া আটকাতে পারল না। এক মুহূর্তে যেন সে চরম ধাক্কা খেল, অথবা তার স্বপ্নগুলো হঠাৎ করে উবে গেল। সে গ্রামের প্রধানের কাছে এগিয়ে গেল এবং একটি কৃত্রিম হাসি দিয়ে বলল, আমার ভাইয়ের ওসিয়ত পালন করা হবে, আর তাই হাসান নির্দিষ্ট বয়সে না পৌঁছানো পর্যন্ত তার লালন পালনের দায়িত্ব আমারই। মানুষ তাকে সাধুবাদ জানালো এবং তার আমানতদারির প্রশংসা করল, কিন্তু কেউ জানত না যে সেই দিনটি ছিল এক নতুন পরিকল্পনার শুরু, এমন এক পরিকল্পনা যেখানে কেবল সেই হৃদয় টিকে থাকবে যা কখনো মরে না। ইসমাইলের ওসিয়ত পড়া হওয়ার পর থেকে ফারেস ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিল। সে রাতে তার বাড়ির উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। বাতাস তার চাদর উড়িয়ে নিত,
আর তার হাতে থাকত এক কাপ চা, যার স্বাদ সে আর পেত না। বন্ধ বাক্স এবং ভেতরে থাকা সোনা আর গ্রামের প্রধানের কাছে থাকা চাবির দৃশ্য তাকে কখনো ছেড়ে যেত না। সে যেন তার প্রতিশ্রুত সম্পদ একটি বন্ধ দরজার পেছনে দেখতে পাচ্ছিল, কিন্তু চাবিটি তার হাতে নেই। আর আসল চাবি হল ছোট্ট হাসান, যে তার এবং তার সারা জীবনের লোভের মাঝে এক বাধা হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহ পেরোতে লাগল এবং হাসান তার চাচার আশ্রয়ে থাকত, কিন্তু তাকে ছেলের মতো নয়, বরং এক উষ্ণতাহীন বাড়িতে এক বোঝা মনে করা হতো। তার খাবার ছিল সামান্য, সে ঘুমাতো মাদুরের ওপর, আর নির্দেশের পর নির্দেশ আসতেই থাকত। তবুও ছেলেটি ধৈর্যশীল ছিল, কোনো অভিযোগ করত না, কাঁদত না। তার বাবার আত্মা তার হৃদয়ে বাস করত এবং প্রতিদিন তাকে ফিসফিস করে বলতো, ধৈর্য ধরো। কিন্তু ফারেসের কাছে ধৈর্যের কোনো অর্থ ছিল না। সে প্রতিদিন এমন এক উপায় খুঁজত যার মাধ্যমে সে এই মানব বাধা দূর করতে পারে, যা তাকে বাক্সটি খুলতে বাধা দিচ্ছিল। সে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তির সাথে দেখা করতে যেত, মরুভূমিতে শিশুদের হারিয়ে যাওয়া এবং নির্দয় নিকড়েদের বিষয়ে রহস্যময় ইঙ্গিত দিত। তারপর সে হেসে কথার মোড় ঘুরিয়ে দিত, যেন সে শুধু মজা করছিল। এক রাতে সে তার ঘরে বসে ছক কাটতে লাগল, ঠিক যেমন একজন ধূর্ত ব্যবসায়ী তার ব্যবসার হিসেব মেলাতে লাগে। সে নিজেকে বলল, যদি আমি 2 বছর অপেক্ষা করি, সব কিছু বদলে যেতে পারে। ছেলেটি বড় হয়ে শক্তিশালী হতে পারে এবং হয়তো আমার আসল রূপ ধরে ফেলতে পারে। কিন্তু এখন কেউ সন্দেহ করবে না। এক শিশু তার চাচার সাথে শিকারে বের হয় আর ফিরে আসে না। মরুভূমি বড়ই নিষ্ঠুর, আর নিকড়েরা কোনো প্রশ্ন করে না। পরের দিন সকালে সে হাসি মুখে হাসানের কাছে এলো, যা ছিল খুবই বিরল। সে তার কাঁধে হাত রেখে বলল, আজ আমার সাথে গেলে কেমন হয়? আমরা শিকারে যাব। আমি তোমাকে কিছু গোপন কৌশল দেখাতে চাই, যা তোমার বাবা আমাকে শিখিয়েছিলেন। হাসান অবাক হল, কিন্তু সে তার বুকে এক উষ্ণতা অনুভব করল। হয়তো সে তার বাবার নাম শোনার জন্য উদ্গ্রীব ছিল, তাই সে সম্মতিসূচক মাথা নাড়ল। তারা দুটি উটে চড়ল এবং গ্রামের বাইরে রওনা হল, যখন সূর্য ধীরে ধীরে আকাশে উঠছিল। পথটি ছিল নীরব, কোনো পাখি নেই, বাতাস নেই। মনে হচ্ছিল যেন স্বয়ং মরুভূমি তার শ্বাস আটকে রেখেছে। তারা যত দূরে যাচ্ছিল, বালি তত কঠোর হচ্ছিল এবং ভূমি প্রাণহীন হয়ে পড়ছিল। অবশেষে তারা একটি পরিত্যক্ত বালুকাময় উপত্যকায় পৌঁছাল, যেখানে একটিমাত্র বাঁকা গাছ ছিল, যার গুড়ি মোটা আর ডালগুলো যেন মৃত বাহুর মতো। ফারেস থামল, উট থেকে নামল এবং হাসানকে বলল, আমরা এখানে একটু বিশ্রাম নেব। তারপর সে উট দুটিকে দূরে বাঁধল এবং হাসানের কাছে এলো। হঠাৎ সে তাকে শক্ত করে ধরে ফেলল। হাসান ভয়ে বলল, চাচা, তুমি কি করছো? কিন্তু ফারেস কোনো উত্তর দিল না। সে একটি মোটা দড়ি বের করে তাকে গাছের গুঁড়ির সাথে বাঁধতে শুরু করল। হাসান বাধা দেবার চেষ্টা করল, কিন্তু তার দুর্বল শরীর বিদ্বেষে ভরা এক ব্যক্তির কাছে কিছুই ছিল না। হাসান চিৎকার করে বলল, চাচা, দয়া করো, কেন? ফারেস তার দিকে তাকালো। তার চোখে ছিল লোভের এক ভয়ঙ্কর ছায়া। সে ঠান্ডা গলায় বলল, কারণ তোমার মরতে অনেক দেরি হয়ে গেছে। তোমার বাবা এক বোকা ছিল এবং সে সব কিছু তোমার জন্য রেখে গেছে, কিন্তু আমি তোমাকে এই পথ পাড়ি দিতে দেব না। তারপর সে তাকে এত শক্ত করে বাঁধল যে সে আর নড়াচড়া করতে পারল না। সে দূরে সরে গেল, ফিরে তাকালো এবং বলল, এখানে তোমাকে কেউ দেখবে না। রাত ঘনিয়ে আসছে আর নেকড়েরা কাউকেই দয়া করে না। সে তার উটে চড়ে ধীরে ধীরে চলে গেল, আর হাসানের চিৎকার সেই দয়াহীন শূন্য বাতাসে মিলিয়ে যেতে লাগল। সূর্য যখন অস্ত যাচ্ছিল এবং আকাশ রক্তের রং ধারণ করছিল, এতিম ছেলেটি মরুভূমির মাঝখানে বাঁধা অবস্থায় পড়ে রইল। তার হৃদয় ভয়ে কাঁপছিল এবং তার চোখ কোনো এক অলৌকিক সাহায্যের সন্ধান করছিল। মরুভূমির রাত খুবই ভারী হয়ে আসে। এটি গ্রামের রাতের মতো নয়, এটি ছিল কবরের মতো নীরব, একাকিত্বের মতো ভীতিকর, আর এর শীত হাড় বা হৃদয় কাউকেই ক্ষমা করে না। হাসান গাছের গুড়িতে বাঁধা অবস্থায় বসে তার কবজি নাড়ানোর কোনো একটি গিঁট খোলার চেষ্টা করতে লাগল, কিন্তু দড়িগুলো এত শক্ত করে বাঁধা ছিল যেন তাকে শ্বাসরোধ করার জন্যই তৈরি করা হয়েছে। সময় খুব ধীর ও ভারী গতিতে কাটতে লাগল। তার হৃদয়ে এক অবর্ণনীয় অনুভূতি জন্ম নিল, অসহায়ত্ব, বিশ্বাসঘাতকতা এবং অবিচারের অনুভূতি, যার বিরুদ্ধে তার কিছুই করার ছিল না। ঠান্ডা বাতাসে তার গালের জল দ্রুত শুকিয়ে গেল। সে আর চিৎকার করল না, কারণ শোনার মতো কেউ ছিল না। তার বাবার মুখ, তার কণ্ঠস্বর, ঘুমানোর আগে তার মাথায় হাত বুলিয়ে দেবার কথা তার মনে পড়ে গেল।
এক শান্ত রাতে তার বাবা তাকে যে কথাগুলো বলেছিলেন তাও তার মনে পড়ল। যদি কখনো নিজেকে এমন এক জায়গায় একা পাও যেখানে কেউ তোমাকে বাঁচাতে আসবে না, মনে রেখো আল্লাহ তোমার নিঃশ্বাস নেওয়া বাতাসের চেয়েও কাছাকাছি। আর যে ধৈর্য ধরে সে ছাইয়ের নিচ থেকেও পুনর্জীবিত হয়। সে আকাশের দিকে তাকালো, দেখল পূর্ণিমা চাঁদ ফ্যাকাশে আলোয় বালিকে আলোকিত করছে। তারপর সে সেই আওয়াজগুলো শুনতে পেল, প্রথমে দূরে, তারপর কাছে, নেকড়ের ডাক। এর আওয়াজ যেন ধীরে ধীরে স্নায়ুর উপর চালানো ছুরির মতো ছিল। নেকড়েগুলো এই এলাকাটি চিনত, হয়তো এই গাছটি চিনত, আর হয়তো তারা এই নতুন মাংস, এই বন্দিত্ব এবং তার কবজি থেকে গুড়িয়ে পড়া রক্তের গন্ধ পেয়েছিল। হাসান শুধু শীতে নয়, বরং আতঙ্কেও কাঁপছিল। সে দেখল তাদের মধ্যে প্রথম ছায়াটি শান্তভাবে হেঁটে আসছে, তারপর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি। তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তার চারপাশে ঘুরছিল, বাতাস শুঁকছিল এবং সঠিক মুহূর্তের অপেক্ষায় ছিল। হাসান তাদের দিক থেকে দৃষ্টি সরিয়ে চোখ বন্ধ করার চেষ্টা করল, কিন্তু ভয় ছিল আরও শক্তিশালী। সে পুনরায় চিৎকার করে উঠল, কেউ তাকে বাঁচাবে বলে নয়, বরং তার ভেতরের সমস্ত আতঙ্ক বের করে দেওয়ার জন্য। হে আল্লাহ, আমাকে ছেড়ে যেও না, আমি এখানে মরতে চাই না। হঠাৎ অন্ধকারে এক কণ্ঠস্বর ভেসে এলো, কেউ তার সময়ের আগে মারা যায় না। শব্দটি বালির পেছন থেকে শান্তভাবে বেরিয়ে এলো, যেন এটি এই জগতের নয়, কিন্তু এতে এক অদ্ভুত শক্তি ও প্রশান্তি ছিল। তারপর এক বৃদ্ধ লোক আবির্ভূত হল। সে ছিল দীর্ঘদেহী, হালকা পাতলা, তার গায়ে ছিল বালির রঙের একটি জীর্ণ চাদর। তার দাড়ি ছিল ঘন সাদা এবং চোখ দুটি এত উজ্জ্বল ছিল যেন তারা ঘটে যাওয়া সব কিছু জানে। সে একটি ছোট ধূসর গাধা চালিয়ে আসছিল এবং তার পিঠে ছিল একটি ধনুক ও তীর। সে ধীর পায়ে এগিয়ে এলো, তারপর ধনুকটি তুলল এবং শূন্যে একটিমাত্র তীর ছুড়ল। এটি নেকড়েদের গায়ে লাগল না, কিন্তু তা প্রবল বেগে মাটিতে বিদ্ধ হল। নেকড়েগুলো জোরে ডেকে উঠল এবং একে একে পালিয়ে গেল, যেন স্বয়ং মরুভূমি তাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। বৃদ্ধ লোকটি হাসানের কাছে এলো, দীর্ঘক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে রইল, তারপর তার সামনে বসে গভীর কণ্ঠে বলল, যে তোমাকে এই গাছের সাথে বেঁধেছে সে ভেবেছিল রাত তোমাকে খেয়ে ফেলবে, কিন্তু সে জানত না যে কিছু হৃদয় অন্ধকার দিয়ে নেভানো যায় না। হাসান তার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, আমার চাচা, সে আমার সাথে এই কাজ করেছে, কারণ সে বাবার রেখে যাওয়া সোনার সম্পদ চায়। লোকটি মোটেও অবাক হল না, বরং মাথা নাড়ল, যেন সে সব কিছু আগে থেকেই জানত। তারপর সে তার থলি থেকে একটি ছোট ছুরি বের করল এবং একে একে দড়িগুলো কেটে দিল। হাসান মুক্ত হয়ে ক্লান্ত শরীরে হাঁটু গেড়ে মাটিতে লুটিয়ে পড়ল। বৃদ্ধ তার হাত বাড়িয়ে তাকে ধরে তুলে বলল, ওঠো বাবা, যারা মরুভূমিতে পড়ে যায় তারা হয় গবরস্থ হয়, নয়তো নতুন করে জন্ম নেয়। তারপর সে তাকে তার গাধার কাছে নিয়ে গেল, একটি চামড়ার পাত্র থেকে তাকে পানি পান করালো, তার গায়ে একটি চাদর জড়িয়ে দিল এবং তাকে নিয়ে অন্ধকার বালুকাময় রাতে হেঁটে চলল এমন এক গন্তব্যের দিকে যা কেউ জানত না। আর মরুভূমির গভীরে নেকড়েদের থেকে অনেক দূরে নীরবে এক নতুন ভাগ্য জন্ম নিচ্ছিল। বৃদ্ধ লোকটি হাসানকে ছোট গাধার পিঠে বসিয়ে এক নীরব বালুকাময় রাতে হেঁটে চলল, যেখানে গাধাটির নিঃশ্বাস এবং নরম বালিতে তার ধীর পদক্ষেপ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। তারাগুলো মিটমিট করে জ্বলছিল, যেন আকাশ সবকিছুর ওপর নজর রাখছিল। হাসান সজাগ আর ঘোরের মাঝামাঝি অবস্থায় ছিল, সে বুঝতে পারছিল না সে জীবিত নাকি কোনো অদ্ভুত স্বপ্নে বিচরণ করছে। দীর্ঘ কয়েক ঘণ্টা পর দিগন্ত আলোকিত হতে শুরু করল এবং সূর্য যেন মাটির গর্ভ থেকে বেরিয়ে এলো। বালিয়াড়ির মাঝে একটি ছোট মরুদ্যান দেখা গেল, যার অস্তিত্ব কেউ জানত না। সেখানে একটিমাত্র খেজুর গাছ আর উটের চামড়া দিয়ে তৈরি একটি তাঁবু ছিল, যার পাশ দিয়ে পাথর চুইয়ে একটি ছোট জলের ধারা বয়ে যাচ্ছিল। বৃদ্ধ গাধাটি থামাল, তাঁবুর দিকে ইশারা করে বলল, এই আমার বাড়ি, অথবা এর যা অবশিষ্ট আছে। হাসান নীরবে তাঁবুতে প্রবেশ করল এবং একটি সাধারণ বিছানায় শুয়ে পড়ল। সে অনুভব করল তার শরীর অবশেষে হার মানছে। সে গভীর ঘুমে তলিয়ে গেল। বাবার মৃত্যুর পর এই প্রথম সে ভয় ও শৃঙ্খলহীন এক ঘুম ঘুমাল। যখন সে জেগে উঠল, তখন গরম ভেষজের সুগন্ধে চারপাশ ভরে গিয়েছিল। বৃদ্ধ আগুনের পাশে বসে অদ্ভুত রঙের একটি পানীয় তৈরি করছিল। সে তার দিকে তাকিয়ে হেসে বলল, এই পানীয় তোমার শিরায় রক্ত আর মাথায় বুদ্ধি ফিরিয়ে আনবে। হাসান ক্ষীণ কণ্ঠে তাকে জিজ্ঞেস করল,
আপনি কে আর কেনই বা আমাকে বাঁচালেন? বৃদ্ধ পানীয়ের কাপে ফু দিতে দিতে উত্তর দিল, আমি এমন এক মানুষ যাকে সবাই ভুলে গেছে, কিন্তু মানুষ মানুষের সাথে যা করেছে তা আমি ভুলিনি। গত রাতে তোমার চোখ দেখে আমার এক ছেলের কথা মনে পড়ে গিয়েছিল, যে ঠিক তোমার মতোই ছিল, অনেক আগে। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর যোগ করল, আমার নাম আরিফ। আমি একটি বড় শহরের প্রধান ছিলাম, যতক্ষণ না কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমাকে তাড়িয়ে দেয়। তারপর থেকে আমি জেনেছি যে অন্যায় কখনো মরে না, কিন্তু তা সবসময় বিজয়ীও হয় না। দিন পেরোতে লাগল এবং হাসান সেই ছোট্ট তাঁবুতেই থেকে গেল। সে বৃদ্ধের কাছ থেকে এমন অনেক কিছু শিখল যা সে আগে জানত না। সে তাকে শেখালো কিভাবে নীরবতা শুনতে হয়, কিভাবে বালিতে পায়ের ছাপ পর্যবেক্ষণ করতে হয়, কিভাবে বাতাসের শব্দ আর বিপদের শব্দের মাঝে পার্থক্য করতে হয়। সে তাকে শেখালো কিভাবে ধনুক চালাতে হয়, কিভাবে দড়ি দিয়ে ফাঁদ বানাতে হয়, কিভাবে উটের পিঠে ভারসাম্য বজায় রাখতে হয়, এবং কিভাবে সব হাসিকে বিশ্বাস করতে হয় না। আরেফ তাকে শুধু বেঁচে থাকতেই শেখালো না, বরং তাকে জীবন সম্পর্কেও শেখালো। এক রাতে সে তাকে বলল, মানুষ মনে করে শক্তি অস্ত্রে থাকে, কিন্তু তা আসলে থাকে বুদ্ধিতে। প্রতিশোধ নেওয়া একটি অধিকার, কিন্তু এটি বেশিরভাগ সময়ই একটি অভিশাপ। রক্ত আগুন নেভাতে পারে, কিন্তু তা হৃদয়ের মাঝে নতুন আগুন জ্বালিয়ে দেয়। হাসান তার সমস্ত সত্তা দিয়ে তার কথাগুলো শুনত, আর প্রতিদিন সে আরও পরিণত ও শান্ত হয়ে উঠছিল। তার ভেতরে একটি ছোট্ট আগুন জ্বলছিল, যা জ্বলে ওঠার জন্যে সঠিক সময়ের অপেক্ষায় ছিল। পুরো 1 বছর পর হাসান এক ভিন্ন যুবকে পরিণত হল। তার দেহ সুঠাম, চোখ তীরের মতো তীক্ষ্ণ এবং বাহু আগের থেকে অনেক শক্তিশালী। কিন্তু সে এখনও সেই শিশুর হৃদয়ে ধরে রেখেছিল যার প্রতি অবিচার করা হয়েছিল। একদিন সকালে সে বৃদ্ধ আরেফের পাশে দাঁড়িয়ে শান্তভাবে বলল, আজ আমার 16 বছর পূর্ণ হল। বৃদ্ধ তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল, তারপর তাকে একটি ছোট থলি দিল, যাতে কিছু কাপড় এবং একটি পুরনো ছুরি ছিল। সে বলল, এটি নাও এবং যে পৃথিবী তোমাকে তাড়িয়ে দিয়েছিল সেখানে ফিরে যাও, প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং ভারসাম্য ফিরিয়ে আনার জন্য। অনেকেই তোমাকে ভয় পাবে, অনেকেই তোমাকে অস্বীকার করবে, কিন্তু সত্যের কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। হাসান মাথা নাড়ল, তারপর তার মুখের আবরণ টেনে নিল এবং বৃদ্ধের দেওয়া একটি কালো ঘোড়ায় চড়ে বসল। ঘোড়াটি ছিল শক্তিশালী ও কালো রঙের। যাওয়ার আগে সে শুনতে পেল বৃদ্ধ পেছন থেকে ফিসফিস করে বলছে, অন্ধকারের পর চাঁদের মতো ফিরে যাও, খুব দ্রুত নয়, খুব দুর্বল হয়েও নয়, কেবল সবচেয়ে উজ্জ্বল হয়ে। হাসান এক নতুন দিগন্তের দিকে চোখ খুলল, আর এমন এক ভাগ্যের দিকে পা বাড়াল যার বিস্তারিত সে এখনও জানত না। কিন্তু সে একটি জিনিস নিশ্চিত জানত, যে পৃথিবী তাকে তাড়িয়ে দিয়েছিল তা আবার তার নাম জানবে। পুরো 1 বছর নিখোঁজ থাকার পর হাসান গ্রামে ফিরে এলো। মরুভূমির গভীরে গাছের সাথে যাকে বেঁধে রাখা হয়েছিল সে আর সেই একই মানুষ ছিল না। সে এখন এমন এক যুবক যার মুখাবয়ব পরিণত, পদক্ষেপ দৃঢ় এবং চোখের দৃষ্টি অন্যরকম। সে একটি শক্তিশালী কালো ঘোড়ায় চড়ে এসেছিল। তার মুখে একটি কালো আবরণ ছিল, যা শুধু তার চোখ দুটিকে দৃশ্যমান রেখেছিল। কাঁধে একটি খোদাই করা ধনুক আর কোমরে একটি ছোট ছোরা ঝুলছিল। তার চোখগুলো রাস্তার প্রতিটি কোণ চিনে নিচ্ছিল। সূর্যোদয়ের সাথে সাথে সে গ্রামে প্রবেশ করল। তখন গলিগুলো ঘুমিয়েছিল এবং মানুষ তাদের বাড়ির দরজা খোলার সময় হাই তুলছিল। সে নিঃশব্দে বাজারে প্রবেশ করল। কেউ শুরুতে তাকে চিনতে পারল না। মানুষ তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে লাগল, কে এই আগন্তুক? কিন্তু কিছু মানুষ আবরণের আড়ালের মুখ দেখে ফিসফিস করে বলল, তার মুখটি ইসমাইলের মতো। বাচ্চারা তার পেছনে ছুটতে শুরু করল এবং বয়স্করা দূর থেকে তাকে পর্যবেক্ষণ করছিল, যতক্ষণ না সে গ্রামের প্রধানের বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। সে দরজায় কড়া নাড়ল। প্রধান বেরিয়ে এলে সে তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে সন্দেহের সুরে জিজ্ঞেস করল, তুমি কে এবং কি চাও? হাসান ধীরে ধীরে তার হাত তুলল এবং একটি পুরনো খোদাই করা তামার আংটি বের করল। এটি ছিল তার বাবা ইসমাইলের আংটি। চারপাশ নিঃশব্দ হয়ে গেল। প্রধান একটু কাঁপল, তারপর এক পা পিছিয়ে বলল, অসম্ভব, তুমি কি? হাসান ধীরে ধীরে তার মুখের আবরণ সরাল। তার মুখটি পরিচিত ছিল,
সেই একই ইসমাইলের চোখ এবং বিষণ্ণ হাসি, একই গর্বিত দৃষ্টি। প্রধান রুদ্ধ কণ্ঠে বলল, বাবা, আমরা তো ভেবেছিলাম তুমি মারা গেছো। আমরা কতদিন তোমার খোঁজ করেছি, কিন্তু কোনো হদিশ পাইনি। আমরা ভেবেছিলাম নেকড়েরা হয়তো। হাসান তাকে থামিয়ে শান্তভাবে বলল, নেকড়েরা মরেনি, কিন্তু তারা আমাকে ছিঁড়েও খায়নি যেমনটা কেউ চেয়েছিল। আমি ফিরে এসেছি কারণ আজ আমার 16তম জন্মদিন, এবং আজই সেই বাক্সটি খোলা হবে। মানুষ তাদের চারপাশে ভিড় জমাতে শুরু করল। গুঞ্জন বাড়ছিল এবং চোখগুলো বড় বড় হয়ে উঠছিল। গ্রামের সবাই বুঝতে পারছিল যে কোনো বড় ঘটনা ঘটতে যাচ্ছে। আর ফারেস যখন তার কানে খবর পৌঁছালো, সে তার ঘরে বসে জমে গেল। যেন সমর থেমে গেছে। তার শ্বাস দ্রুত হয়ে এলো আর সে আওড়াতে লাগল, অসম্ভব! এটা ভূত! এটা সে হতে পারে না! আমি নিজ হাতে তাকে বেঁধেছিলাম, আমি তার চোখে ভয় দেখেছিলাম। সে কাঁপতে কাঁপতে বাড়ি থেকে বের হলো এবং দেখল মানুষ জড়ো হয়েছে, আর তাদের মাঝখানে হাসান এমনভাবে দাঁড়িয়ে আছে যেন মাটিতে গাঁথা কোনো বর্ষা, যা কখনো মাথা নত করে না। সে বিস্ময়ের ভান করে তার দিকে এগিয়ে গেল এবং তার বাহু প্রসারিত করে বলল, হাসান, বাবা, তুমি বেঁচে আছো! হে আল্লাহ, আমি মাসের পর মাস তোমার জন্য কেঁদেছি। কিন্তু হাসান এক বিন্দুও নড়ল না। সে তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে শান্তভাবে বলল, তুমি কি চাও আমি তোমার চোখের জল বিশ্বাস করি? তুমি আমাকে মরুভূমির বুকে বেঁধে রেখেছিলে। মানুষ শিউরে উঠল এবং ফারেস এক কদম পিছিয়ে গেল। কিন্তু হাসান বলতে লাগল, আমি মৃত্যু দেখেছি, আমার নিজের চোখে নয়, বরং এক শিশুর চোখে, যাকে তার সবচেয়ে কাছের মানুষ আঘাত করেছে। কিন্তু আমি মরিনি, আর আমাকে কবরও দেওয়া হয়নি। আমি আমার নাম পুনরুদ্ধার করতে এবং বালির নিচ থেকে সত্য বের করে আনতে ফিরে এসেছি। প্রধান বলল, যদি এটাই সত্য হয় তবে বাক্সটি এখনই সবার সামনে খোলা হবে। সবাই গ্রামের প্রধানের বাড়ির দিকে রওনা হল, যেখানে 1 বছর ধরে ইসমাইলের বাক্সটি সংরক্ষিত ছিল। 3টি তামার তালা, যা শুধু একটি চাবি দিয়েই খোলা যায়। মৃত্যুর রাত থেকেই চাবিটি প্রধানের কাছে ছিল। সবার সামনে বাক্সটি খোলা হলো, যেন এক পুরনো ধুলোবালি উড়ে এলো, আর ইসমাইলের আত্মা সেখান থেকে বেরিয়ে এলো। ভেতরে প্রচুর সোনা, পাণ্ডুলিপি এবং লাল মোম দিয়ে সিল করা একটি চিঠি ছিল। প্রধান চিঠিটি হাতে নিলেন এবং উচ্চস্বরে পড়লেন, যদি এই চিঠি আমার ছেলে হাসানের কাছে পৌঁছায়, তবে জেনে রেখো বাবা, টাকা মানুষ তৈরি করে না, বরং মানুষই সব কিছুর মূল্য তৈরি করে। আমার আমানত তোমার গলায়। যদি কেউ তোমার ওপর অবিচার করে, তবে তুমি তার প্রতি অবিচার করো না। আর যদি তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, তবে তুমি তা করো না। আর সব সময় মনে রেখো, যে মরুভূমির বুকে পড়ে যায়, সে শুধু তখনই ওঠে যখন তার হৃদয় বালির চেয়েও বেশি শক্তিশালী হয়। মানুষ সম্মানের সাথে মাথা নত করল এবং কেউ কেউ কেঁদে ফেলল। ফারেস মুখ ঘুরিয়ে পালানোর পথ খুঁজতে লাগল, কিন্তু কোনো পালানোর উপায় ছিল না। এক মুহূর্তের মধ্যে পুরো গ্রাম পাল্টে গেল এবং তার গলিগুলোতে সত্যের আগুন জ্বলতে শুরু করল। হাসান মাঝখানে দাঁড়িয়ে রইল। তার কণ্ঠস্বর তাদের কানের আগে হৃদয়ে শোনা যাচ্ছিল। সে টাকার জন্য ফিরে আসেনি, বরং সবকিছুর মূল্য ফিরিয়ে আনতে ফিরে এসেছিল। ইসমাইলের চিঠি পড়ার পর মজলিসে নীরবতা নেমে আসলো। মানুষ একে অপরের দিকে তাকাচ্ছিল। কেউ অবাক, কেউ কাঁদছিল, আর কেউ ফারেসের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাতে শুরু করল। এমন এক দৃষ্টি যা সন্দেহ আর ভয়ে পূর্ণ ছিল। কিন্তু ফারেস সহজে মানুষের সামনে হার মানতে রাজি ছিল না। সে তার কণ্ঠস্বর উঁচু করে বিভ্রান্ত কণ্ঠে বলল, এটি একটি নাটক। এই ছেলেটি এমন কেউ হতে পারে যে হাসানের মতো দেখতে। সে যা বলছে তা সত্য হবার কোনো প্রমাণ নেই। কেউ হয়তো আমাদের সবাইকে বোকা বানানোর পরিকল্পনা করেছে। কিন্তু গ্রামের প্রধান ধীর পায়ে তার দিকে এগিয়ে এলেন এবং বললেন, তুমি কি ইসমাইলের আংটিকে সন্দেহ করো, নাকি তার হাতের লেখাকে, নাকি তার কথাগুলোকে, যা সে ছাড়া আর কেউ জানত না? মানুষের মধ্যে গুঞ্জন বাড়তে লাগল এবং একজন গণ্যমান্য ব্যক্তি উচ্চস্বরে বললেন, আমরা সত্য জানতে চাই। মরুভূমিতে যা ঘটেছে তা চুপ করে মেনে নেওয়া যায় না। হাসান মজলিসের মাঝখানে এগিয়ে গেল। তার মুখের আবরণ পুরোপুরি খুলে ফেলল এবং এমন এক শক্তিশালী শান্ত কণ্ঠে বলল, যা বছরের পর বছর ধরে ব্যথা বহন করছিল, আমি তখন একটি শিশু ছিলাম যখন আমার চাচা আমাকে একটি ভুয়া সফরে নিয়ে গিয়েছিল। তারপর সে আমাকে মরুভূমির মাঝে একটি গাছের সাথে বেঁধে ফেলেছিল এবং আমাকে বলেছিল যে সে যা করতে পারছে না, নেকড়েরা তা করবে।
সে আমাকে সেখানে মৃত্যু এবং অজানার মাঝে একা ফেলে গিয়েছিল। কিছু উপস্থিত মানুষ শিউরে উঠল এবং মহিলারা অশ্রুসজল চোখে একে অপরের দিকে তাকাল। উপস্থিতদের মধ্যে থেকে এক যুবক চিৎকার করে বলল, ফারেস, এটা সত্যি? তুমি কি তোমার ভাতিজার সাথে এমনটা করেছ? ফারেস ঘাবড়ে গেল এবং নিজেকে সামলাতে চেষ্টা করে পিছিয়ে গেল, কিন্তু সে বলার মতো কিছুই খুঁজে পেল না। হাসানের নীরবতা, আংটি, চিঠি এবং চারপাশ থেকে তাকে ঘিরে ধরা মানুষের দৃষ্টির সামনে তার সব অজুহাত পুড়ে ছাই হয়ে গেল। হঠাৎ মজলিসের পেছন থেকে এক বৃদ্ধা নারী বেরিয়ে এসে বলল, আমি তাকে প্রতি রাতে মাঝরাতের পর মরুভূমির দিকে একা যেতে দেখতাম। তারপর সে একা ফিরে আসত। তার চেহারা বদলে যেত এবং তার চোখ দেখে মনে হতো যেন সে বালিতে কোনো গোপন জিনিস পুঁতে রেখে এসেছে। আমি জানতাম কিছু একটা আছে, কিন্তু আমি কথা বলতে ভয় পেতাম। আরেকজন বয়স্ক ব্যক্তি বললেন, আর আমি বাজারে তাকে এক অপরিচিত লোকের সাথে ওসিয়ত এবং অপেক্ষার সময় নিয়ে ফিসফিস করতে শুনেছিলাম। ফারেজ হাঁটু গেঁড়ে পড়ে গেল এবং কাঁপতে শুরু করল। এই স্বীকারোক্তির বন্যার সামনে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে সব কিছু হারিয়েছে এবং তার জন্য কেবল ভয় ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। কিন্তু হাসান তার দিকে এগিয়ে গেল না, তাকে মারল না, অপমানও করল না। সে স্থির চোখে তার দিকে তাকিয়ে বলল, তুমি জীবিত অবস্থায় আমার বাবাকে আমার কাছ থেকে চুরি করেছ, তারপর মৃত্যুর পরও তাকে চুরি করার চেষ্টা করেছ, কিন্তু তুমি আমার সাথে যা করেছ আমি তার বদলা নেব না, কারণ আমি তোমার মতো হব না। সবাই চুপ হয়ে গেল। তার কথাগুলো ফারেসের মুখে চড় মারার মতো ছিল। গ্রামের প্রধান এগিয়ে এসে বললেন, যে নিজের ভাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে মানুষের কাছে বিশ্বাস করা যায় না। যে সোনার জন্য একটি শিশুকে হত্যা করতে চায় তার আমাদের মাঝে কোনো স্থান নেই। সিদ্ধান্ত ঘোষণা করা হলো। ফারেসকে বন্দী করা হলো, তার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হলো এবং তাকে বেচাকেনা করতে নিষেধ করা হলো। ইসমাইল হাসানের জন্য যা রেখে গিয়েছিলেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তার পরিচালনার দায়িত্ব নিলেন। কিন্তু হাসান সোনা, বাক্স বা তার চাচা যা হারিয়েছিল তা নিয়ে কোনো মাথা ঘামাল না। সে মানুষের মাঝখানে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল, আমি আমার বাবার সোনা চাই না, আমি চাই তিনি যেমন ছিলেন তেমন হতে। এমন একজন মানুষ যাকে মৃত্যুর পর ভালো কাজে স্মরণ করা হয়, এমন মানুষ নয় যাকে জীবন শেষে অভিশাপ দেওয়া হয়। তারপর সে ধীর পায়ে এমনভাবে সেখান থেকে প্রস্থান করল যেন সে চিরকালের জন্য ভয়কে বিদায় জানাচ্ছে। মানুষ প্রশংসার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। সে তার অধিকার ফিরে পেয়েছে বলে নয়, বরং সে প্রতিশোধের চেয়ে বড় হওয়াকে বেছে নিয়েছে বলে। সে ফারেসকে পরাজিত করেছে, কিন্তু আসল জয় একা হাসানের ছিল না, বরং তা ছিল দয়া, ন্যায়বিচার, সততা এবং ধৈর্যের জয়। সেই রাতে আকাশ পরিষ্কার ছিল এবং চাঁদের আলোয় পূর্ণ ছিল, যেন গল্পটির শেষ পর্দা নামানোর জন্য অপেক্ষা করছিল। হাসান প্রাসাদের আঙিনায় বসল। চারপাশে মানুষ তাকে ঘিরে রেখেছিল। তার পাশে বসেছিল সেনাপতি সিনান এবং জ্ঞানী রশিদ। তাদের চোখ ভিড় থেকে সরছিল না, তারা হাসানের চাচার উপস্থিতির অপেক্ষায় ছিল। নীরবতা ভেঙে ষাঠর্ধ এক লোক ভিড় ঠেলে এগিয়ে এলো। তার পা কাঁপছিল, কপালে ঘাম ছিল এবং তার চেহারায় ভয় ও বিভ্রান্তির ছাপ ছিল। সে হল হাসানের চাচা আবিদ, যাকে সেনাপতি সিনানের নির্দেশে প্রাসাদে ডাকা হয়েছিল, যদিও সে জানত না তার জন্য কি অপেক্ষা করছে। আবিদ সবার সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি কিছুই করিনি, আমাকে এখানে কেন আনা হয়েছে? হাসান উঠে দাঁড়াল। তার চোখে জল, ভয়ে নয় বরং দৃঢ়তায়। সে উচ্চস্বরে বলল, চাচা, তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি হাসান, তোমার ভাই সেলিমের ছেলে। আবিদ শিউরে উঠল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে এক কদম পিছিয়ে গেল। সে ফিসফিস করে বলল, এটা অসম্ভব, তুমি মারা গেছ। রশিদ এগিয়ে গেল এবং তার থলি থেকে একটি ছেঁড়া কাপড় বের করল, যা দিয়ে হাসানকে গাছের সাথে বাঁধা হয়েছিল, এবং বলল, এই কাপড়, এই দড়ি আর এই সোনার মুদ্রাটি যা তারা ছোট ছেলের পকেটে পেয়েছিল, এ সবই তোমার উদ্দেশ্য প্রকাশ করে। আবিদ পালানোর চেষ্টা করল, কিন্তু সেনাপতি সিনান প্রহরীদের তাকে তক্ষুনি ধরার নির্দেশ দিলেন। সে মাটিতে পড়ে চিৎকার করতে লাগল, আমি সম্পত্তি রক্ষা করতে চেয়েছিলাম, আমি এর যোগ্য ছিলাম। ও একটা দুর্বল শিশু, আমার ভাই যা রেখে গেছে তা পরিচালনা করার ক্ষমতা তার ছিল না। গ্রামের এক লোক চিৎকার করে বলল, কিন্তু তার তোমার সুরক্ষার প্রয়োজন ছিল না, তার প্রয়োজন ছিল তোমার মঙ্গলের। তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছ, তাকে জীবন্ত কবর দিয়েছ, আর চেয়েছ নেকড়েরা তাকে খেয়ে ফেলুক। শোরগোল বেড়ে গেল। আবিদ নিজেকে রক্ষা করার চেষ্টা করল, কিন্তু সত্য প্রকাশিত হয়ে গিয়েছিল।
তাকে বন্দি করার এবং সমস্ত কিছু স্বীকার করার পর আদিবাসী নেতাদের সামনে প্রকাশ্য বিচারের নির্দেশ দেওয়া হলো। আর হাসানের কাছে এগিয়ে এসে সেনাপতি সিনান তার কাঁধে হাত রেখে বললেন, হে যুবক, তুমি প্রমাণ করেছ যে শক্তি তলোয়ারে নয়, বরং ধৈর্য আর স্থিরতায়। তুমি এমন এক হৃদয় দিয়ে রক্তের বিশ্বাসঘাতকতাকে পরাজিত করেছ যা ঘৃণা করতে জানে না। চারপাশের মুখগুলো যখন উজ্জ্বল হয়ে উঠছিল, তখন ভিড়ের মাঝখান থেকে এক বৃদ্ধ লোক বেরিয়ে এলো। সে চোখে জল নিয়ে হাসানের কাছে এসে বলল, আমি তোমার বাবার পুরনো ভৃত্য। তোমার বাবা তোমার জন্য যা গোপন করে রেখেছিল তা আমি বহন করছিলাম। আমি ভেবেছিলাম তুমি মারা গেছ, কিন্তু এটি এখন তোমার। সে একটি ছোট বাক্স বের করল এবং খুলল। এর ভেতর সেলিমের নাম খোদাই করা একটি আংটি আর হাসানের বাবার নিজ হাতে লেখা একটি ওসিয়ত ছিল। তাতে লেখা ছিল, যদি নিয়তি আমার আগে তাকে নিয়ে যায়, তবে যেন সে জানে যে আমি তাকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতাম। আর সে যদি বেঁচে থাকে, তবে যেন সে সৎ, শক্তিশালী আর সম্মানিত হয়। সে যেন অবিচারকে ভয় না পায় আর মিথ্যার সাথে আপোষ না করে। হাসান কেঁদে ফেলল। সে আংটিটি হাতে নিল, তারপর আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বাবা, আমাকে ক্ষমা করো, কারণ আমার দেরি হয়ে গেছে। কিন্তু আমি ফিরে এসেছি, আর আমি তোমার ওসিয়তের সাথে বিশ্বাসঘাতকতা করব না। আর চাঁদের আলোয় হাসান কোনো হারিয়ে যাওয়া শিশু হিসেবে নয়, বরং এমন এক সত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে রইল যা নেকড়ে আর মানুষ উভয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে বিজয়ী হয়েছিল। আর এভাবেই গল্পটি শেষ হল, কিন্তু হাসানের নাম কেবল তখনই প্রচারিত হতে শুরু করেছিল। আর এভাবেই আজ আমাদের গল্প শেষ হল। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনে ক্লিক করে আমাদের সমর্থন করতে ভুলবেন না, কারণ এটি আমাদেরকে আপনাদের জন্য আরও চমৎকার গল্প নিয়ে আসতে অনেক সাহায্য করে। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করতে এবং আমাদের মজার গল্পগুলোর সব নতুন আপডেট পেতে বেল আইকনটি চালু করতে ভুলবেন না। কমেন্টে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করুন, কারণ আমরা সব সময় আপনাদের মতামত পড়তে এবং আপনাদের সাথে যোগাযোগ করতে পছন্দ করি। আমাদের অনুসরণ করার জন্য আপনাদের ধন্যবাদ এবং ইনশাআল্লাহ পরবর্তী গল্পে দেখা হবে।